আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইসলাম নীলিমা। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১ টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে শিক্ষা কর্মকর্তার অবহেলায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের বরাদ্দ ফেরত। রাষ্ট্রীয় সংস্কৃতি ও এমপিও ভুক্তির দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানববন্ধন। বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, ভোগান্তিতে শিক্ষার্থীরা। প্রাণী জগতে থাকছে আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী ময়ূরের সংখ্যা কমে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে ব্রাজিলের আবিষ্কার ৯১ ফুটের মেগাবাস। এবার বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মেরামত সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে না লাগিয়ে ফেরত পাঠানো হয়েছে, আর এর জন্য দায়ী করা হচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। বরাদ্দ ফেরত যাওয়ায় বিদ্যালয় পাঠদানে সুষ্ঠু পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত থাকছে সানজিদা ইসলামের প্রতিবেদনে। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে গত বছরের ভয়াবহ বন্যায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের ২০ এপ্রিল ক্ষতিগ্রস্ত ৫৪টি বিদ্যালয়ে মেরামত সংস্কারের জন্য ১,৫৩,০০,০০০ টাকা বরাদ্দ প্রদান করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বরাদ্দকৃত অর্থ সরকারের আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করে আয়ন ব্যয়ন কর্মকর্তা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হয়। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব অবহেলা ও সময় ক্ষেপণ করে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে না লাগানোর সম্পূর্ণ অর্থ ফেরত চলে গিয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন পানি জমে থাকায় বিদ্যালয়ের ফ্লোরের আস্তর ও চেয়ার টেবিল বেঞ্চ নষ্ট হয়ে গেছে। ভবনের ওয়াল ও পিলারগুলোতে ফাটল ধরেছে। বিদ্যালয়ের মাঠ ও চলার পথে মাটি সরে গেছে। ওয়াশ ব্লকগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। আবার বন্যার সময় আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া বিদ্যালয়গুলোর লাইট, ফ্যান সহ বিভিন্ন জিনিসপত্র বিনষ্ট হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলেছে, বন্যা শেষ হয়েছে প্রায় ১০ মাস হয়ে গেছে, এখনও বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো মেরামত কিংবা সংস্কার করা হয়নি। এতে বিদ্যালয়ে পাঠ্যগ্রহণের পরিবেশ ফিরে আসেনি। কোথাও কোথাও চরম ঝুঁকির মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। তাই ওইসব বিদ্যালয়গুলোতে নিজ সন্তানদের পাঠাতে আতঙ্কগ্রস্ত হচ্ছেন অভিভাবকরা। আমাদের এই স্কুলটা ছিল আশ্রয় কেন্দ্র। এখানে পানি উঠার কারণে আমরা খেলতে পারি না। প্রত্যেক বর্ষাকালে আমাদের বিদ্যালয়ে পানি জমে যায়। আমরা স্কুলে আসতে পারি না। আমাদের এখানে আসার জন্য পানি ডুবি থাকে। ২০২৪ থেকে ২০২৫ অর্থ বছরে ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামত সংস্কারের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১,৫৩,০০,০০০ টাকা বরাদ্দ প্রদান করে। কিন্তু বরাদ্দ বাস্তবায়নে ২ মাসের বেশি সময় পেলেও অজানা কারণে ৫৪ বিদ্যালয়ের বরাদ্দ ফেরত চলে যায়। এই মুহূর্তে যদি আমরা যে বরাদ্দটা ফেরত গেছে, এই বরাদ্দটা যদি ফিরে পেতাম বা এই বরাদ্দটা যদি থাকতো, আমাদের এই বিদ্যালয়ের অবকাঠামো অনেক উন্নয়ন হতো। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলার প্রকৌশলীর উপর দায় চাপিয়ে বলছেন, আমরা সকল কাজ শেষ করে টেন্ডারের জন্য উপজেলার প্রকৌশলীকে জানিয়েছি, কিন্তু তাদের কর্তৃপক্ষের নির্দেশনা নাই মর্মে তারা টেন্ডার দিতে পারছে না। আমরা আমাদের সকল চেষ্টা করেছি, আমাদের কোনো গাফিলতি নেই। আমাদেরকে বরাদ্দপত্র দেওয়ার পরে, চিঠি দেওয়ার পরে আমরা অ্যাকশন নিয়েছি। এই এলজিডি কার সময় বুঝিয়ে এলজিডি করতে অপারগতা প্রকাশ করছে। এদিকে উপজেলার প্রকৌশলী বলছে, ৫৪টি বিদ্যালয়ের প্রাক্কলন তৈরি করে গত ২২শে মে শিক্ষা কর্মকর্তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে।
পরবর্তীতে এই ব্যাপারে শিক্ষা কর্মকর্তা লিখিত কোনো জবাব না দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি। স্কুলগুলির কাজগুলি যদি আমরা ফুলফিলমেন্ট করতে যাই, সেই তার জন্য পর্যাপ্ত সময় ছিল না। আর যার কারণে এই জায়গায় এটা ডিডিওশিপও ছিল আর আমাদের শিক্ষা অফিসারের বরাবর। আর যার কারণে আর আমরা এই জায়গাতে দেওয়ার পরে ওনাদের থেকেও আর আমরা কোনো ব্যবস্থা করে নাই। তবে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলার প্রকৌশলীর মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই দাবি করে সুবর্ণচর উপজেলা নির্বাহী বলছেন, জুন ক্লোজিংয়ের মধ্যে সময় না থাকায় বরাদ্দগুলো ফেরত পাঠানো হয়েছে। তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কারও জরুরি, তাই আগামী অর্থ বছরে পুনরায় বরাদ্দগুলো পেতে চিঠি লেখা হবে। প্রাথমিক শিক্ষা যে স্কুলগুলোতে যে বরাদ্দ আসছে, এটা আসলে সময় স্বল্পতার কারণে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যে টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিতে পারবে না বলে উনি যেগুলো টেন্ডারের মাধ্যমে যাওয়ার কথা ওগুলো ফেরত দিয়েছেন। প্রশাসনের সমন্বয়হীনতাকে পাশ কাটিয়ে শিক্ষার মান উন্নয়নে, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারের জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রদান ও বাস্তবায়নে দাবি জানালেন সংশ্লিষ্টরা। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন। চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির 5 দফা দাবিতে প্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই মানববন্ধনে দেশের 1772টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিও ভুক্তিকরণের দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস। চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির 5 দফা দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই মানববন্ধনে দেশের 1772টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিও ভুক্তির দাবি করা হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শিরিনা আক্তার উপস্থিত ছিলেন। 5 দফা দাবির মধ্যে রয়েছে: 1. বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করছে। 2. প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনে এ বিদ্যালয়গুলোর অবদান অসামান্য। 3. কেন্দ্রীয়ভাবে পরিচালিত সরকারের বিশেষ কাঠামোর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আনতে 2001 সালে ও 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে। 4. 20 ডিসেম্বর 2020 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে। 5. এই প্রজ্ঞাপনের আওতায় 2741টি প্রতিষ্ঠান আবেদন করে, যার প্রাথমিক যাচাই বাছাই করে 1772টি বিদ্যালয়কে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। জান্নাতুল ফেরদৌস, মুক্ত খবর, 21 টেলিভিশন, চুয়াডাঙ্গা। বন্ধুরা, এবার নিচ্ছে একটি বিরতি। বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, ভোগান্তিতে শিক্ষার্থীরা। প্রাণী জগতে থাকছে আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী ময়ূরের সংখ্যা কমে যাচ্ছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি সাদিয়া ইসলাম নীলিমা। বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবি প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে ময়লা এনে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা স্তূপ করে রাখছে পরিচ্ছন্ন কর্মীরা। বিস্তারিত রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে ময়লা এনে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে স্তূপ করে রেখেছে পরিচ্ছন্ন কর্মীরা।
ময়লা আবর্জনার দুর্গন্ধে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। অনেক বাচ্চাদের পেটের পীড়াও হয়েছে এই দুর্গন্ধে। আবার কিছু সুবিধাভোগী মানুষরা ময়লা আবর্জনা স্তূপে গবাদি পশুও ছেড়ে দেয়, যার ফলে ওই সড়কে যানজট ও দুর্ঘটনাও ঘটেছে। পৌর কর্তৃপক্ষকে বারবার বলা হয় এবং লিখিত আবেদনও করার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ময়লা অপসারণের জন্য বাগেরহাট পৌরসভার সামনের সড়কে জড়ো হয়ে মানববন্ধন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 24 ঘন্টার মধ্যে বিদ্যালয়ের সামনে বর্জ্য ফেলা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা করেছেন মানববন্ধনকারীরা। পৌরসভার কাছে আমরা জবাব চাই যে আসলে আমাদের এই ময়লা ফেলা বন্ধ হবে কবে। আমরা সাধারণ শিক্ষার্থী 24 ঘন্টার ভিতরে ওইখানে যদি ময়লা ফেলা বন্ধ না হয় আমরা এর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। বাগেরহাট শুধু আস্ত একটা ডাস্টবিন, ময়লা ফাঁকা, কোনো মানুষ তার অভিভাবক নাই, কেউ নাই। এখানে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। আমাদের ভিতরে এখন কোনো মানসিকতাই নাই সুস্থভাবে কোনো কাজ করা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সাথে দেখা করেন। বিদ্যালয়ের সামনে পৌর বর্জ্য না ফেলার জন্য অনুরোধ করেন। ওই স্থানে আর বর্জ্য ফেলা হবে না বলে বলেন ওই কর্মকর্তা। বাগেরহাট পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত কিন্তু সেকেন্ডারি ডাম্পিং স্টেশন না থাকার কারণে বিভিন্ন জায়গায় ময়লা ফেলা হয়। তার মধ্যে জেলা বয়েজ স্কুলের সামনে অন্যতম একটা জায়গা, ওখানে ময়লা ফেলার কারণে ওখানকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং ছাত্ররা আপত্তির কারণে আমরা ময়লাটা আপাতত আজকে থেকে ওখানে ফেলা বন্ধ করেছি। শুধু সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে নয়, বাগেরহাট পৌরসভার বাসাবাটি, নাগেরবাজার, মেঘনিতলা সহ আরও 10টি খোলা স্থানে ময়লা ফেলে রাখে পরিচ্ছন্ন কর্মীরা। যত দ্রুত সম্ভব এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে পৌরসভা দায়িত্বরত নির্বাহী কর্মকর্তাকে, দাবি শিক্ষার্থীদের। আমাদের বিদ্যালয়ের সামনে দুটো রোড, একটা যাওয়া একটা আসা। এই আসা যাওয়া রোডে একটা সাইডে ময়লা ফেলে এমনভাবে অবস্থা করছে পুরো রোডটা জুড়ে ময়লা ফেলা, যার কারণে আমাদের ওখানে ঠিকমতো আমরা ক্লাস করতে পারি না এবং ওখান থেকে যারা চলাচল করে তারা বুঝতে পারে মতো যে ওখানে কি পরিমাণ গন্ধযুক্ত এবং কি পরিমাণ খারাপ পরিবেশ সৃষ্টি হয়েছে। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, বাগেরহাট। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। ময়ূর পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি। এশিয়ার পাভোগণে মোট 2টি প্রজাতির এবং আফ্রিকার আফ্রোপাভোগণে একটি ময়ূরের প্রজাতি দেখা যায়। এশিয়ার প্রজাতি দুটি হল নীল ময়ূর আর সবুজ ময়ূর। আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা যায়। পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন সম্ভবত বিলুপ্তির পথে। বিস্তারিত থাকছে আকসারা আক্তার অথয়ের ডেস্ক রিপোর্টে। ময়ূর পাখি পরিবারে অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি। এশিয়ার পাভোবনে মোট 2 প্রজাতি এবং আফ্রিকার পাভোবনে একটি ময়ূরের প্রজাতি দেখা যায়। এশিয়ার প্রজাতি হলো 2টি নীল ময়ূর আর সবুজ ময়ূর। আফ্রিকার প্রজাতিটির নাম কঙ্গো ময়ূর। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। সমগ্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা যায়। পূর্বে বাংলাদেশে এরা বিস্তৃত থাকলেও এখন বিলুপ্তির পথে। সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত। ঐতিহাসিকভাবে প্রজাতিটি মায়ানমারে জাতীয় প্রতীক হিসাবে গণ্য করা হয়ে এসেছে। তবে আশঙ্কাজনক হারে বিশ্বব্যাপী ময়ূরের সংখ্যা কমে যাচ্ছে বলে এরা বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচিত। এ সকল ময়ূরের পাশাপাশি সাদা ময়ূরও দেখা যায়। এদের দেহ শুধু সাদাই নয়, চোখও নীল। প্রকৃতপক্ষে নীল ময়ূর সাদা ময়ূর জিনগত কারণে এদের ভিন্ন দেখায়। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝে মাঝে এলাকায় দেখা যায় এদের। বিশেষ করে সংরক্ষিত এলাকায় এরা মানুষের খুব কাছে চলে আসে। এরা সর্বভুক চারা গাছের অংশ, কীটপতঙ্গ, বীজের খোসা, ফুলের পাপড়ি এবং ছোট ছোট সন্ধিপদ প্রাণী খায়। এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। ছোট বাচ্চারা মুরগির বাচ্চার মতো মায়ের পালকের আড়ালে থাকে।
আবার কখনো পিঠের উপর লুকিয়ে থাকে। বাচ্চাগুলো মায়ের সাথে ঘোরাঘুরি করে, খাবার খায়। বিপদ দেখলে মায়ের ডানার নিচে এসে লুকায়। স্ত্রী ময়ূরকে আকর্ষণ করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণে এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল পালকের মতো বড় বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূর পেখম তোলে, তবে শত্রুর ভয় দেখানোর জন্য। সাধারণত শত্রুর কাছ থেকে নিজেদের রক্ষার জন্য বর্গের প্রাণীদের মতো ময়ূর এদের পায়ের নখ ব্যবহার করে থাকে। আখতার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে ব্রাজিলের আবিষ্কার 91 ফুটের মেগাবাস। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি সাদিয়া ইসলাম নীলিমা। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। নগরীতে যে সকল বাস চলাচল করে সেগুলোর কোনোটার আসন সংখ্যা 27, আবার কোনোটার 37। এদিকে আবার দূরপাল্লার বাস চলে 52 কিংবা 56 আসন সংখ্যা নিয়ে। তবে আসন সংখ্যা 37 হোক আর 56 হোক, যাত্রী তো বহন করে থাকে পরিমাণের থেকেও দ্বিগুণ। বিস্তারিত নুসরাত জাহান অর্ষার ডেস্ক রিপোর্টে। তবে ব্রাজিলের আবিষ্কার এবার ভিন্ন। ব্রাজিলের কুরিটি বা কিংবা মানাউসের মতো বড় বড় আধুনিক শহরগুলোতে গড়ে উঠেছে বাস র্যাপিড ট্রানজিট ব্যবস্থা। শহরগুলোতে চলাচলের জন্য 2010 সালে দেশীয় কোম্পানি নিউ বাস তৈরি করে বিশাল আকৃতির এক বাস, যার নাম দেওয়া হয় নিউ বাস মেগা বিআরটি। আর্টিকুলেটেড এর এই বাসগুলো বডি যদিও নিউ বাসের তৈরি, তবে এর চ্যাসিস কিন্তু ভলভো, স্কেনিয়া আর মার্সিডিজের মতো বিখ্যাত সকল ব্র্যান্ডের কোম্পানির। বাসটির দৈর্ঘ্য দেখতে গেলে দাঁড়ায় প্রায় 91 ফুট। এরকম বড় বড় মেগা বাস এখন কেবল ব্রাজিলেই নয়, বরং এর তালিকায় চিলি সহ বিশ্বের বেশ কয়েকটি দেশেও দেখা মিলবে এই মেগা বাসগুলোর। তবে 91 ফুটের এই নিউ বাস প্রথম দিকে নিজেকে সবচেয়ে বড় দাবি করলেও এরপর তাকে টেক্কা দিতে আসে ভলভো কোম্পানি। রাজপথে নামে ভলভো কোম্পানির তৈরি গ্র্যান্ড আরটি 300 বাই আর্টিকুলেটেড এর এই বাসটির যাত্রী ধারণ ক্ষমতা হল 256 আসন সংখ্যা বিশিষ্ট। জার্মানের ড্রেসডেন শহরে 2012 সালে যাত্রা শুরু করে এই বাসটি তৈরি করে গুপেল নামের এক কোম্পানি। তবে এর থেকে আরও বড় বাস তৈরি করে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড। উঠে আসে অন্য একটি বাসের নাম, যার নাম ডিএফ সুপার সিটি ট্রেন। তবে এর নাম যেমন ট্রেন, তেমনই এর ডিজাইনও। বাসটি তৈরি করে টাচ কোম্পানি ডিএএফ। 1989 সালে চলাচল শুরুর পরের বছর অর্থাৎ 1990 সালের দিকে বাসটির আবার একসাথে 440 জন যাত্রী ধারণ ক্ষমতা নিয়ে নজির গড়লেও তা সর্বজনীন স্বীকৃত হয়নি। নুসরাত জাহান অর্ষা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 019586644544। ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকবো তোমাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে
সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রাখো 21 টেলিভিশনের পর্দায়। প্রতিদিন রাত ভর তুলে আনে পৃথিবী মুক্ত খবর।